রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবেন প্রধান উপদেষ্টা। যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগ, তবে নির্বাচনে অংশ নিতে পারবে না। মানুষ নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে বিএনপি। 5 দফা দাবিতে জামাত ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি। খাগড়াছড়িতে 144 ধারা বহাল, পাহাড়ে অস্থিরতায় গভীর ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ 5,10,000, সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে 27,000 টাকা বেশি গুনতে হবে। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্ত পুণ্যার্থীর ভিড়। পূজা কেন্দ্র করে গুজব প্রতিহতের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে কিছুক্ষণ পরই মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে। কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান সহ সম্মেলনে অন্তত 75টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশ নিচ্ছেন। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে এই সম্মেলন। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার সহ সংকটের মূল কারণগুলো মোকাবেলায় উদ্যোগ গ্রহণ। সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময় সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ওআইসির হয়ে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের পক্ষে কুয়েত প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে, এমন আভাস দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিতও করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে সচল হলেও দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানান ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। It's a wrong criticism because we have not banned out. Simply activities has been suspended. Party is still there. They remain valid as a party. Anytime people be open. বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনগণ নির্বাচনমুখী, নির্বাচনের আমেজ বইছে সারা দেশে। এখন যদি কোন রাজনৈতিক দল নির্বাচনকে বাধা দিতে চায়, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চায় না বিএনপি, সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন তিনি। বিএনপির এই নেতা জানান, রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে শক্তিশালী সরকার গঠনের পথে দেশ এগিয়ে যাচ্ছে। ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদী তিনি। বলেন, নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। ইতিমধ্যে যারা বিভিন্ন পদ পেয়েছে তারা যদি এখন নির্বাচনের আমেজ চলছে, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর সাথে তাদের ছোট সকল থাকে, প্রার্থীরা তাদের সম্ভাব্য সেই প্রার্থীরা পদ থেকে এবং তাদেরকে জনগণ বাদ দিতে হবে। ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় আমি কোন আপনাদের দল এখানে বলতে যদি চাই, বিভ্রান্তি সৃষ্টি করে, এই ধরনের নির্বাচনের কোনো পথে এভিডেন্স বাধা যদি সৃষ্টি কারো করে, বিরুদ্ধে থাকে, জনগণ তাদেরকে আপনারা চিহ্নিত সেটা করবে এবং কেন্দ্রীয় দপ্তরে রাজনৈতিকভাবে এবং তাদেরকে এখানকার যারা প্রত্যাখ্যান করার দপ্তরে আছে সম্ভাবনা আছে। তাদেরকে সেটা জমা দিবেন। জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপে 12 দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। রাজধানীতে আলাদাভাবে দল দুটি এই কর্মসূচি ঘোষণা করে। দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সালমান শফির রিপোর্ট। তাদের ব্যাপারে আমাদের কথা আছে। পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। এর আগে চলতি মাসে প্রথম দফায় দলগুলো নানা কর্মসূচি পালন করে। মঙ্গলবার দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করে জামাত ইসলামী। সরকার গঠন করতে চাই। সরকার তাদের 5 দফা না মানলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাতের সেক্রেটারি জেনারেল। সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে নৈতিক ও আইনগত বৈধতা হারাবে সরকার। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোন রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এই সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত, ফলে জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। ধারাবাহিক কর্মসূচি ও সংলাপ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ইসলামী আন্দোলনের মহাসচিব একথা জানান। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। 16 বছরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারাই খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, এখনো বহাল 144 ধারা। সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত 144 ধারা চলবে। এদিকে গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। 2026-এর ফেব্রুয়ারিতে পুরো পার্বত্য অঞ্চল এখনো থমথমে হলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। বহাল রয়েছে 144 ধারা। পরিস্থিতি বিবেচনায় মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বলেন, পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ। সার্বিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত 144 ধারা চলবে। তিন পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে। খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। 144 ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। এদিকে গুইমারার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। কর্মসূচি চলছে, অবরোধের কর্মসূচি তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আলোচনার টেবিলে একটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় 8টি দাবি দেওয়া পেয়েছি। আর সেই 8টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি, সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছে তাদের পাশে থাকবো এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব। পার্বত্য অঞ্চলের চলমান সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার গুম, খুন ও নির্যাতন চালিয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল 24-এর গণ অভ্যুত্থান। জুলাই আগস্ট আন্দোলন চলাকালে 41 জেলায় 438টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, আর 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এসব তথ্য জানান তদন্তকারী কর্মকর্তা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করেছে এমন অভিযোগ এনে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। মামলার সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলমগীর মঙ্গলবার দেয়া তার সাক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন দেখান। প্রতিবেদনে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের চিত্র ফুটে ওঠে। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি মানবাধিকার মানবাধিকার সনদে স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন। উনি আরেকটি কথা বলেছেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম, ইতিমধ্যে যারা মানবাধিকার লঙ্ঘনের রক্ষার নামে আহত ব্যক্তিকে একুশি থেকে ফেলে দেওয়া হলো, আওয়ামী লীগের কোন নেতা একজনকে ছবি থাকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে, তাদেরকে বাদ দিতে হবে। হত্যার তথ্য গোপন করার জন্য এখানে বলতে চাই পোস্টমর্টেম রিপোর্ট মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। সেটা কেন্দ্রীয় দপ্তরে এ ধরনের বহু ঘটনার বর্ণনা সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে।
বছরে যারা যে আন্দোলন বক্তব্য সংগ্রাম করেছে তদন্তকারী কর্মকর্তা তারাই আজকে পথ পাবে। শুরুতে দিয়েছে 50টি জেলার বেশি যারা 5 অগাস্টের জেলাতে পরে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন। সাক্ষী তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার নানা অপকর্ম করেছে। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার লালিত, আমরা ঐক্যবদ্ধভাবে তার দ্বারা বিএনপি চাই। তৈরি করা আমরা চাই এবং একটু তার ঐক্যবদ্ধ আস্থাভাজন বিএনপি, ব্যক্তি যার নাম আপনারা যে কথা বললেন, আজকে জাতীয় ঐক্যের তিনি কথা বলা শেখ হচ্ছে। হাসিনারও কল রেকর্ড করবে। আমরা সমস্ত এখন বিভেদ তিনি ভুলে কি গিয়ে উদ্দেশ্যে রেখেছিলেন সেটা আমাদের তিনি দেশ ভালো নায়ক বলতে তারেক পারবেন। রহমান বলেছে তবে সবাইকে নিয়ে বিচারের স্বার্থে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এটা কাজে লাগাতে জাতীয় পারবো। আমাদের সরকার সৌভাগ্য গঠন করতে চাই। যে আমরা সেই একটি সময় ঐক্যবদ্ধ আন্দোলনের বিএনপি চাই। জন্মের অপকৌশল হিসাবে আমরা চাই শেখ সবাই হাসিনা মিলে এবং জাতীয় পলক সাহেব ঐক্যের যে নেট ভিত্তিতে বন্ধ যারা দেশ করেছিলেন, নায়ক তারেক তার রহমান ফলেই তারা এই মোবাইল বলেছেন, ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং আমরা যা রেকর্ড করেছিলেন, কল আমাদের রেকর্ড করেছিলেন, যে সেই গণতান্ত্রিক ব্যক্তিটি অধিকার আছে যা যেটা আমরা হারিয়েছি, শুধুমাত্র কথা এই বলার সরকারকে অধিকার, আইনের শাসন, টিকিয়ে রাখার মানবাধিকার, জন্য, অর্থাৎ শেখ ভোটের হাসিনা অধিকার, তার ক্ষমতাকে এই পাকাপোক্ত অধিকারের করার মধ্য জন্য দিয়ে একটি যে নতুন অপরাধ বাংলাদেশ মানে যে গঠিত ধরনের হবে। কার্যক্রম গ্রহণ জাতীয় করা ঐক্যের দরকার, ভিত্তিতে যখন যেটাকে সঠিক উনি মনে একটি করেন, জাতীয় সরকার সঠিক অর্থাৎ গঠন করা অবৈধ হবে। মানুষ খুন যারা করা, তারেক রহমান মানুষকে সাহেব গুম বারবার করা, বলেছেন। মানুষকে হত্যা করা, কাজে আমরা কোনো বিভেদ, তারপরে নাশকতা রাষ্ট্রীয়ভাবে জাতীয় করে ভাবে আরেকজনের চায় না। উপর দোষ চাপিয়ে দেওয়া, যার কারণে শহীদ জঙ্গি প্রেসিডেন্ট নাটক, জিয়াউর রহমান যে প্রক্রিয়া ৭৫-এর পট যখন যেটা তার পরিবর্তনের কাছে পরে সুইটেবল মনে হয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এদিকে করেছিলেন। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। 6 অক্টোবর পরবর্তী দিন ঠিক করা হয়েছে। বহু বর্ণ আছে, বহু আহমেদ সরোয়ার, গোত্র আছে, বহু বাংলা ভিশন, জাতি আছে, ঢাকা। বহু ভাষাভাষী আছে, কিন্তু আমরা সবাই বেসরকারি বাংলাদেশী। ব্যবস্থাপনায় 2026 সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। হজ যাত্রীদের সুবিধা এবং আবাসন ব্যবস্থার উপর ভিত্তি করে এই প্যাকেজগুলোর সর্বনিম্ন খরচ 5,10,000 টাকা এবং সর্বোচ্চ খরচ 7,50,000 টাকা। গত বছরের তুলনায় বিশেষ প্যাকেজে 51,000 এবং সাধারণ প্যাকেজে 27,000 টাকা বাড়তি গুনতে হবে হজ ইচ্ছুকদের। ইমরুল কায়েস। যারা 5 অগস্টের পরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, হজের ক্ষেত্রে সরকারি প্যাকেজ অনুসরণ করেই নতুন প্যাকেজ ঘোষণা করছেন তারা। প্রতি বছর বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে 2টি হজ প্যাকেজ থাকলেও এবছর সাশ্রয়ী নামে আরেকটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে বলা হয়, বিশেষ হজ প্যাকেজের জন্য হজ গমনোচ্ছেদের গুনতে হবে 7,50,000, সাধারণ প্যাকেজের জন্য 5,50,000 এবং সাশ্রয়ী প্যাকেজের জন্য 5,10,000 টাকা। হাব মহাসচিব জানান, মক্কায় সাধারণ প্যাকেজের হজ ইচ্ছুকদের 700 মিটারের মধ্যে রাখলেও সাশ্রয়ী প্যাকেজের অন্তর্ভুক্তদের রাখা হবে 4 থেকে 5 কিলোমিটার দূরে। সংগ্রাম করতে গিয়ে অনেকে গুম হয়েছে, অনেকে বন্ধুত্ববরণ করেছে, অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, অনেকে কারাবরণ করেছে, অনেকে মামলা নিয়ে শত শত মামলা নিয়ে কোর্টের বারান্দায় সকাল থেকে বিকাল পর্যন্ত তারা যে টাইমে অর্থ উপার্জন করার সময় সেই টাইমে বিমান ভাড়া কমলেও হজ প্যাকেজ গত বছরের তুলনায় বেশি কেন, এমন প্রশ্নে সৌদি অংশে বিমা সহ অন্যান্য খরচ বাড়ানোর কথা জানান হাব সভাপতি। টিকেটের দাম 1,40,000 উপরে কোনো বাড়া হতে পারে তাদের না। বউ বাচ্চাকে আমাদের কথায় তারা স্বজনকে সন্তুষ্ট হয়ে এই টিকেটের দাম প্রথমে $200 কমাইছিল, পরে ওই যে তাদের যে বোর্ড আছে, বোর্ডে তখন $1,100 বৃদ্ধি করছে। তবে ওনারা বলছে যে এই ভাড়া $100 আরো কমতে পারে, যখন কমবে তখন আমরা হাজিদেরকে এই টাকাটা ফেরত দিয়ে দেব। কোন হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে হাবের কিছু করার নেই বলে জানান নেতারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নৈতিকতায় বিশ্বাসী শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা হয়েছে মহাষ্টমীতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কুমারী হচ্ছে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। এবার কুমারী পূজায় কুমারী হয়েছেন 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভিড় করেন শত শত ভক্ত পুণ্যার্থী। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মূল আকর্ষণ কুমারী পূজা। প্রতি বছরের মতো রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে এবারও বিশেষভাবে আয়োজন করা হয় কুমারী পূজা। সকাল 11টায় শত শত ভক্ত, পূর্ণার্থী ও দর্শনার্থীদের ঢল নামে মন্দিরে।
ওই ধরনের সনাতন ধর্মমতে অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়। সকল নারীদের মাতৃজ্ঞানের শ্রদ্ধা দেখানো এই পূজার একটি বিশেষত্ব। মা দুর্গার প্রতি যারা 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছে তারা কুমারী এটাকে মুখ্য আজকে যে করে পূজাটা চায়। হলো সেই কুমারী কিন্তু মা আমরা দুর্গার আজকের রূপী আবির্ভূত হয়েছে। তারেক রহমানের সে আজকে বার্তা এই অনুষ্ঠান মানুষ থেকে রূপে পৌঁছে দিতে এই চায়। দেবীকে আমরা পূজা দিলাম কেন, তার মধ্যে আমরা উনি আরেকটি কথা বলেছেন,